পৃথিবীটা বড়ই অদ্ভুত। পৃথিবীতে যারা বাস করি আমরা মানুষ, তারা তো তার থেকেও অনেক বেশি অদ্ভুত। আমাদের প্রত্যেকেই জানি তো কিছু না কিছু কোয়ালিটি থাকে। যেমন কারোর ভালো গান গাওয়ার, কারোর ভালো ডান্স করার, কিছু কিছু ইনবর্ন ট্যালেন্ট থাকে। আবার কিছু কিছু মানুষের জানেন তো তাদেরকে দেখার বা তাদেরকে অনুভব করার যে একটা মানে প্রবণতা, ওটা খুবই বেশি থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও কিছু ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান, কিন্তু আজকে একটা রিকোয়েস্ট করতে চাইবো, সবসময় যারা পাঠাতে ইচ্ছুক পাঠাতেই পারেন, কিন্তু রিকোয়েস্ট করবো এটাই যে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, কোথা থেকে কপি করা বা কোনো গল্প প্লিজ পাঠাবেন না। আমি কিন্তু প্রচন্ড বিশ্বাস করি আপনাদের এবং সেভাবেই কিন্তু আপনাদের ঘটনা শোনাই। আরেকটাও রিকোয়েস্ট করবো, প্রথম 2-3 মিনিট ঘটনা শুনেই অনেক কিছুই বোঝা যায় না, তাই না? কারণ অনেক সময় ঘটনা কিন্তু 20 মিনিট, 22 মিনিট, 17 মিনিটেরও হয়। মানে পুরো ঘটনাটা শুনে তারপর যখন কমেন্ট করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে যে পুরো ঘটনাটা শুনেছেন। কিভাবে পাঠাবেন? পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। আমি বসে আছি, অসমীয়া, ইংলিশ, হিন্দি, বাংলা, যেমন ভাবে ভয়েস রেকর্ডিং করে হোক, যাই ভাবে হোক আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক পেজ কথায় গল্প নামই তো আছে, সেখানে কিন্তু ফলো এবং লাইক করতে ভুলবেন না। তো চলো আর দেরি করবো না, প্রথম ঘটনাটা না আমি আজকে আচ্ছা, দুটো ঘটনাই কিন্তু আসাম থেকে এসছে। প্রথম হলো মৌসুমি, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। এর আগেও অনেক ঘটনা শেয়ার করেছে, আজকেও একটা ঘটনা ও শেয়ার করেছে। এটা রিসেন্টলি হয়েছে, লাস্ট উইকের ঘটনা। হ্যাঁ, তো মানে লাস্ট উইক মানে জুলাইয়ের ঘটনা, ওই ধরো 15-16 তারিখের ঘটনা। হ্যাঁ, তো এখানে মিস্টার মল্লিক বলে আমি সম্বোধন করছি সেই ভদ্রলোককে। তো মৌসুমি খুব দূর সম্পর্কের রিলেটিভ হয় এবং ওনার কিন্তু একটা বিজনেস আছে। হ্যাঁ, তো ভদ্রলোক পড়াশোনার মানে যখন মানে ওনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উনি ইউএসএও গেছিলেন। হ্যাঁ, তো ওখানে কিছু কোর্স বাগেরা করে এসে এখানে ওনার একটা ফ্যাক্টরি আছে, মানে বিজনেস পুরোপুরি নর্থ ইস্ট বলো, বিহার বলো, এগুলি সব উনি দেখেন এবং ওনার প্রোডাক্ট যায়। তো সেলস এন্ড মার্কেটিং এর ছেলেরা তো আছে, কিন্তু এই যেমন এখন পুজোর সময় না, ওখানে কিন্তু উনি নিজে যান। তো এর আগেও মানে উনি ফ্রিকুয়েন্টলি কিন্তু আসাম ভিজিট করেন, যেখানে আজকে স্পেশাল ঘটনাটা হয়েছে নগাঁওয়ে। অনেকেই শুনেছো নগাঁওয়ের নাম, আর কি বলবো, এখন তোমার এখন নগাঁও চেনো না এরকম অনেক কমই আছে হয়তো, আমার মামার বাড়ি তো নগাঁও। তো ইনসিডেন্টটা কিন্তু নগাঁও হয়। এর আগে ভদ্রলোকের কিছু কিছু ইনসিডেন্ট, আমি একটা ইনসিডেন্ট এখানে শেয়ার করেছিলাম, তবুও আমি বলে দিচ্ছি। উনি যখন ইউএস পড়াশোনা করতে যান না, তো ওখানে থাকাকালীন কিন্তু উনি একটা এক্সপিরিয়েন্স করেন। কি এক্সপিরিয়েন্স করেন? উনি যেই মানে ওদের না মানে একসঙ্গে অনেকজন থাকতো, সো দ্যাট বুঝতেই তো পারছো ওখানে তো প্রচন্ড খরচ সাপেক্ষ, সবাই চায় যে দুটো পয়সা বাঁচানোর জন্য, বা অনেকের দেখো না বাঁচিয়ে মানে হয়তো এরকম যদি না বাঁচিয়ে চলে হয়তো ওখানে থাকাই সম্ভব না। এটার জন্য মল্লিক বা মানে মিস্টার মল্লিক অনেকগুলি ছেলের সঙ্গেই ছিলেন। কিন্তু জানো সেই রুমে নাকি মিস্টার মল্লিক যেটা মৌসুমীকে বলেছিলেন যে ওখানে জানো তো মানে আমি একা নয়, ধরো আমরা 4 জন ছিলাম, 4 জনের মধ্যে কিন্তু 3 জন প্রত্যক্ষ করেছি, মানে শুনেছি সে মানে আত্মা নিজের উপস্থিতির কথা জানান দেয়, ওরকম ভয়ঙ্কর ভাবে নয়, কিন্তু কিন্তু ও জানান দেয় যে তোমাদের সাথে কিন্তু আমিও আছি, আমার অস্তিত্বও আছে। হ্যাঁ, তো আমরা যেমন এখন দেখো কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, এই যে তোমাদের ঘটনা শোনাচ্ছি, বা তোমরা মানে লিখিত হোক বা মৌখিক হোক তোমরা পাঠাচ্ছ, নিজের ভাবনা প্রকাশ করছো, কিন্তু আত্মারা কিন্তু সেই জিনিসটা করতে পারে না। সেই ক্ষেত্রে ওনারা নানা রকম ধরো সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করবে, ফার্নিচার সরানোর চেষ্টা করবে। তো এরকম কিন্তু সেই মল্লিক বাবু সেখানে ইউএসএ তে কিন্তু টের পেয়েছিলেন। তো বললাম 3 জন টের পেয়েছিলেন, এমন ওরা যখন পুরো কনফার্ম হলো ওরা কিন্তু সেই রুমটা ছেড়ে দিয়েছে। অ্যান্ড পরে যখন যেই রুমে থাকে আর কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হয় না, তার মানে বুঝতেই পারছো এটা মেন্টাল কোনো প্রবলেম ছিল না। আর বলে তো নিশ্চয়ই 3 জনের হবে না, একজনের কেন হয়নি, একজন সবসময় উনি একটু ধার্মিক ছিলেন, পৈতেধারী ছিলেন, ঠিক আছে? যদিও এদের মধ্যে কিন্তু মানে 3 জনের যে ফিল করতো ওরাও কিন্তু ব্রাহ্মণ ছিল, একজন কিন্তু পৈতে পড়তো না, কিন্তু আরেকজন যে কোনো কিছুই ফিল করতে পারেনি সে কিন্তু পৈতেধারী ছিল। এবং ওটার জন্যই হয়তো যেটা মিস্টার মল্লিক মৌসুমীকে বলেছিল যে মেবি এটার জন্য হয়তো সে আত্মার কোনো উপস্থিতি টের পায়নি আর কি। হ্যাঁ, এই গেল। তারপরে কিন্তু এই মিস্টার মল্লিক আমি বললাম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু উনি অনেক জায়গায় মানে ওনার মানে ভিজিট করেন, মার্কেট ভিজিট করেন। হ্যাঁ,
তো এখানেও একটা বাড়ি উনি পার্মানেন্টলি রেখেই দিয়েছিলেন, মানে নিচে গোডাউন, ওনার প্রোডাক্ট ওই শার্ট বগেরা যাই আছে ওনার মানে ফ্যাক্টরি কোম্পানির প্রোডাক্ট ওইগুলি থাকে, আর একটা উপরে একটা নিচে একটা রুম ভাড়া করে থাকেন, যে উনি যখন আসবেন তখন এই বাড়িতে আর কি থাকবেন আর কি। হ্যাঁ, তো ওনার ঠিক ছাদের মানে পেছন দিকটা ছাদ ছিল। হ্যাঁ, তো ঠিক পেছনে দরজা দিয়ে নাকি অনেক সময় মানে প্রায় সময় ঢাকতো, মানে খুব দরজা খোলো কান্নার আওয়াজ। হ্যাঁ, অথচ একদিন উনি সাহস করে দরজা খুলে বের হয়ে দেখেন ছাদে কিন্তু কেউ ছিল না। হ্যাঁ, তো এরকম অনেকবার হয়েছে, তো তখন তো উনি বুঝতেই পারেন। তারপর যদিও গোডাউন ওখানে ছিল, উনি কিন্তু অন্য জায়গায় রেন্টে চলে যান, যদিও উনি মাসে ওই ধরো 4-5 দিনের জন্যই আসতেন আর কি কলকাতায়। হ্যাঁ, এই গেল। আজ এইবারে যে প্রবলেমটা হলো সেটা হলো নগাঁওয়ে। তো আমি বললাম পুজো দুর্গাপূজা চলে এসছে, এখন তো দেখো সব মালের অর্ডার নিতে হবে, পাঠাতে হবে পুজোর আগে আগে, যদিও কলকাতায় অলরেডি লেগে গেছে, বাট আমাদের আসামে ধরো অক্টোবরে পুজো, তো ওই সেপ্টেম্বরের মাঝ বরাবর, স্পেশালি বলতে পারো যে বিশ্বকর্মা পুজোর পরেই কিন্তু মেইনলি আমাদের বাজারটা লাগে। হ্যাঁ, তো উনি সব মানে ডিলারদের সঙ্গে দেখা করবে, অর্ডার নেবেন, তাই না, মাল রেডি করে তো দিতে হবে। তো উনি নগাঁওয়ের পার্টিকুলার একটা হোটেলেই সবসময় স্টে করে, এবং ওখান থেকে ধরো কামপুর যায়, হোজাই যায়, লঙ্কা যায়, ডবকা যায়, ডিফু যায়, বা কার্বি আলং বগেরা জোরহাট গেলেও উনি মানে মিডিল সেন্টারটা নগাঁওয়ে রাখে, যেতে আসতে সুবিধা হয়। ওনার নিজের গাড়ি করে আসেন, উনি কিন্তু নর্থ বেঙ্গলের বাসিন্দা। হ্যাঁ, তো যেহেতু ওনার গাড়ি আসে অসুবিধা নেই। আর এই হোটেলটা মেইনলি কেন উনি চুজ করেন, এর আগেও কিন্তু এই হোটেলে প্রচুর থেকেছেন, কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স হয়নি। ওনার সঙ্গে কিন্তু ওনার একজন স্টাফও থাকেন, তো হয় না থাকতে থাকতে স্টাফ কাম ফ্যামিলি মেম্বার হয়ে ওঠে, তো স্টাফটাও কিন্তু ওই রকমই ছিল। হ্যাঁ, তো ওরা দুজন কিন্তু একটা মানে রুম শেয়ার করতো, আলাদা আলাদা বেড থাকতো যদিও। আর আমি বললাম এই হোটেলে ওনারা কিন্তু এর আগেও প্রচুর বার থেকেছেন, এবং সবচেয়ে থেকে প্লাস পয়েন্ট গাড়ি পার্ক করার কিন্তু জায়গা এই হোটেলে দেয়। তো এবার কি হয়েছে, মানে ওনাদের তো ইয়ে আছে, আর প্রত্যেকটা হোটেলে যেন একটা টেবিল থাকে, একটা দুটো চেয়ার থাকে, সো দ্যাট রুমে যদি আনিয়ে তোমরা খাওয়ার খেতে চাও সেটা ইজিলি খেতে পারো, রাইট। তো ওরাও ওরকম করে মানে রুমে আনিয়ে নিয়ে মানে সবকিছু খাওয়া দাওয়া করে ইয়ে করেছেন। নেক্সট দিন কোথায় যাবে, কোন জায়গায় ভিজিট করতে হবে, মার্কেট ভিজিট করতে হবে, এগুলি ওই মানে ওনার স্টাফের সঙ্গে কনসাল্ট করে ওরা জাস্ট শুয়েছে। অ্যান্ড দুজনেই না জাস্ট ওই মুখ করে শুয়েছে, মানে স্টাফটা মানে রাইট সাইড এবং মিস্টার মল্লিকও রাইট সাইড করে শুয়েছে, এবং লেফট সাইড ওই সাইডে ছিল চেয়ারটা। দুজনেই হঠাৎ চেয়ারে ঘ্যার করে আওয়াজ একটা শব্দ শুনলো। শব্দ শোনার সঙ্গে সঙ্গে দুজন টার্ন নিয়ে দেখলো কি চেয়ারটা ধরো তোমার দেওয়ালের মুখে আছে না, চেয়ারটা আপনি আপ ঘুরে সেটা খাটের মধ্যে চলে গেছে। হ্যাঁ, তো এটা দেখে না দুজনের চোখাচোখি হলো। তারপর স্টাফটাই বললো মেবি হয়তো আমরা ভুলে খাওয়া দাওয়া করে ভুলেই হয়তো চেয়ারটাকে ওই মুখ করে দিয়েছিলাম। তখন মিস্টার মল্লিক বললো তাহলে আওয়াজটা কি করে হলো, আওয়াজটা তো স্পষ্ট মনে হলো চেয়ারটা ধরে কেউ টেনে দিল। তো কি জানি মানে বলি জানি না, তাহলে সত্যি তো কি হলো বলে আচ্ছা বলে ঠিক আছে চলো শুয়ে যাই। তো ঠিক আছে, উনি তো শুয়ে গেছেন। শোয়ার পর আবার একটা করে মানে আবার সেই চেয়ারের, এখন চেয়ারটা দেখলো যেটা ওদের দিকে টার্ন হয়েছিল না, ওটা ঘুরে টিভির দিকে টার্ন হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা রুমে তো একটা টিভি থাকেই, টিভির দিকে টার্ন হয়ে গেছে। আবার মিস্টার মল্লিক অ্যান্ড স্টাফটা উঠে বসে বলছে এটা এবার কি হলো, এবার না তুমি উঠেছো না আমি উঠেছি, কারণ লাস্ট সাউন্ড শোনার পর কিন্তু আমরা দুজনেই চোখ খুলিনি। হ্যাঁ, তো এটা কি করে পসিবল হলো। তখন বলছে যে সত্যি তো কি করব। হঠাৎ ওনারা বসে কথাপতন করতে করতে রিমোট কিন্তু মিস্টার মল্লিক এবং স্টাফের মিডিলে একটা কিন্তু তোমার ছোট্ট ওই টেবিলগুলি থাকে না, বেড সাইড টেবিল, ওগুলি ছিল। রিমোটটা ওখানে ছিল, আপনি আপ টিভি অন হয়ে গেছে, এবং টিভি অন হয়ে সেই যে পুরানো দিনের গানগুলি ওগুলি আপনি আপ কিন্তু চ্যানেল আসা শুরু করলো, এবং গানের পরে একটা পুরনো ফিল্ম হওয়া শুরু করলো, আপনি আপ চ্যানেল চেঞ্জ হচ্ছে। এটা দেখে মিস্টার মল্লিকের দৌড়ে কিন্তু মিস্টার মল্লিকের বেডে চলে গেছে স্টাফটা। তো বলছে স্যার এটা কি হচ্ছে, স্যার প্রচন্ড ভয় করছে, চলুন আপনি রুম থেকে বেরোন। তো মিস্টার মল্লিক না বলছে যে ঠাকুরের নাম জপ করতে করতে বেরো। ঠাকুরের নাম জপ করতে 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 ওনারা কিন্তু রুম থেকে বেরিয়ে গেছেন, এবং ওনারা তো আর এত রাত্রে কোথায় যাবেন, ওই প্যাসেজে পায়চারি করছিলেন। যতক্ষণ পায়চারি করছিলেন রুম থেকে কিন্তু টিভির আওয়াজ, স্পেশালি পুরোনো দিনের হিন্দি ফিল্মের গানের আওয়াজ, পুরোনো দিনের হিন্দি ফিল্ম চালানোর আওয়াজ কিন্তু ওরা স্পষ্ট পায়। ঠিক সকাল হতে হতে সব বন্ধ হয়ে গেছে। তো ওই দিন বসে ওরা আর হোটেলে স্টে করেনি, কারণ ওরা মনে খুব ভয় পেয়ে গেছিল। কিন্তু প্রবলেম হলো যে এই হোটেলে কিন্তু ওরা প্রথমবার রয়নি। ইনফ্যাক্ট এই যে ফ্লোরটা, এই ফ্লোরে কিন্তু ওরা প্রথমবার থাকেনি। আর এমন না যে হোটেলটার মধ্যে কাস্টমার নেই, প্রচুর কাস্টমার আছে, স্পেশালি রিপ্রেজেন্টেটিভ যারা মার্কেটিং এন্ড সেলস এন্ড মার্কেটিং এ আছে, ওরা কিন্তু থাকে এখানে। ঠিক আছে, তো
ওরা ঠিক বুঝতে পারছে না। তো এবার না ওনার মনে তো একটু ভয় ছিল। তো ওই ধরো উনি 19-20 তারিখ উনি বাপাস গেছেন আর কি, হ্যাঁ, ওনার নর্থ বেঙ্গলে, এবং মাকে গিয়ে কিন্তু সব কথা খুলে বলেন। একটু ডিস্টার্ব হতে পারে যেহেতু ঘরে একটু কাজ চলছে, তো ডিস্টার্ব মানে মাকে গিয়ে সব বলেছেন। তো মা বলছেন যে ঠিক আছে একটা কাজ করি, মানে ওনার জানাশোনা একজন আছে, ওনাকে একটু দেখিয়ে নিন, গুরুদেব বলছে। তো ওনাকে নিয়ে গেছেন। তখন না ওনাকে মানে মিস্টার মল্লিককে তো ঝাড়ান, আর বলছে ওনার উপর জিন চালনা করা হয়েছে, মানে এক্সট্রা করে চালনা করা হয়েছে, যে নর্থ বেঙ্গল থেকে চালনা করা হয়েছে। এবং ওনার পিছা করতে 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 আসামের নগাঁও ডিস্ট্রিক্টের পার্টিকুলার নগাঁও শহরে টাউনটাতে কিন্তু ও গিয়ে পৌঁছেছে, এবং জিনটাই কিন্তু এই প্রবলেম করছিল। কিন্তু ঠাকুরের অশেষ কৃপা মিস্টার মল্লিকের কিন্তু কিচ্ছু হয়নি। তো তখন ইয়ে কি বললো যে ওদের কি ডাউট হচ্ছিল জানো, এই আমি তো বললাম ওনার ফ্যাক্টরি আছে, অ্যান্ড ফ্যাক্টরি জানো ইউনিয়ন এভরিথিংই আছে। তো একজন মানে একজনের সঙ্গে ওনার খুব প্রবলেম হয়েছিল, মানে উনি কিছু ধান্দাবাজি করেছিলেন, এবং যেটা মিস্টার মল্লিক একবার ধরে ফেলেছিলেন, ওনাকে কিন্তু একবার আগাহ করেছেন। অ্যান্ড আফটার দ্যাট অলসো উনি যখন কোনো কিছুই শোনেননি, তখন কিন্তু উনি ওনাকে মানে ছাড়িয়ে দিয়েছিলেন। এবং ওর খুব রেস ছিল, ও বলেছে মানে যখন ওকে ছাড়িয়ে দেওয়া হয় না, ও মিস্টার মল্লিককে বলেছে আমি দেখে নেবো তোমাকে, হ্যাঁ আমিও দেখি। তো উনি মোহাম্মডেন ছিলেন, এবং বলছে যে দেখো তুই আমার থেকে পিছা কিভাবে ছাড়াস। তো ওদের পুরোপুরি ডাউট এটা নিশ্চয় ওই স্টাফটাই হবে যাকে ছাড়িয়েছিলেন মল্লিক। এবং পরে জানতে পারা গেছে ও নাকি এইসব জিন, তারপর হলো এই পরি বাগেরা নিয়ে কিন্তু ওর কাজকর্ম করে। হ্যাঁ, তো এটা ওদের ডাউট, জানি না কতটা সত্যি, মানে ওদের ডাউটটাই সঠিক কিনা, বাট কিছু যে একটা হয়েছিল সেটা কিন্তু মিস্টার মল্লিক হালে হাড়ে টের পেয়েছে। তো এই ছিল মিস্টার মল্লিকের একটা ঘটনা, যেটা আমার প্রিয় বান্ধবী মৌসুমী শেয়ার করেছে। কেমন লাগলো মৌসুমীর ঘটনা? তোমরাও পাঠাতে থাকো, কারণ এখানে তো জানো সকলের ঘটনা শেয়ার করা হয়। আরেকটা কথা, নেক্সট ঘটনা শুরু করার আগে যেটা আমি সবসময় বলে থাকি, সেটা তো বলে নিই যে কথায় বলবো ভূতুরে অ্যাডমিনিস্ট্রেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলা সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র। তো আর দেরি করবো না, নেক্সট কৃষ্ণা দাসের একটা শর্টে ও আমাকে প্রথমে উনি মেসেঞ্জারে একটা ছোট্ট গল্প পাঠিয়েছিলেন, যেটা আমি শর্টে দিয়েছিলাম। এখন কিন্তু উনি একটা বড় ঘটনা পাঠিয়ে দিয়েছেন ওনার রিলেটিভের, যদি উনি নাম প্রকাশ করতে মানা করেছেন। ঘটনা কিন্তু বরাক ভ্যালি থেকে এসছে। একজন আমাকে পার্সোনালি ফোন করেছিলেন বরাক থেকে, যে বরাকের আর কোনো ইনসিডেন্ট আছে কিনা। তখনও কিন্তু কৃষ্ণা দাসের ঘটনাটা আসেনি, যখনই এসছি টুক করে আমি কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো কৃষ্ণা দাস আসাম থেকে পাঠিয়েছেন, বললামই বরাকের। তো ওনার নাম প্রকাশে অনিচ্ছুক রিলেটিভের, ওনার সঙ্গেই হয়েছিল। যদিও ওর হাজব্যান্ড ব্যাপারে সবকিছুই জানে, বাট স্টিল দেখো মানে পরিবার জানা আলাদা কথা। পরিবার হয়তো কোনো কিছু মাইন্ড করবে না, বা পরিবার কোনো কোয়েশ্চেনও করবে না, কিন্তু আশেপাশের জন্য তো অনেক বেশি মানে আমাদের শুভকাঙ্ক্ষী কিছু, মানে অতিরিক্ত মাত্রায় শুভকাঙ্ক্ষী যাদেরকে বলে, ওরা কিন্তু আমাদের লাইফে ইন্টারফেয়ার করতেই পারে। তো ওটার জন্যই বলেছে প্লিজ দিদি নাম প্রকাশ করো না। ডেফিনেটলি তোমরা বলবে, আমি তো সেরকম ভাবেই করি, নাম প্রকাশে অনিচ্ছুক হলে কখনোই নাম প্রকাশ করা হয় না। তো অনামিকার কথা বলছি, সেটা হলো যে প্রথমে অ্যাকচুয়ালি অনামিকার সঙ্গে যা যা ঘটনা হয়েছে সেটা কিন্তু ওরা কোনোদিনও ভৌতিক ভাবতেই পারেনি। অনেক সময় দেখবে কি প্রেগনেন্সির পরে পোস্ট প্রেগনেন্সি সিমটমসগুলি থাকে মানুষ, মানে স্পেশালি আজকাল তো খুবই বেশি হয় মেয়েদের, যে নানা রকম মানে অসুবিধা দেখা যায়, মানসিক অবসাদে ভোগে, ডিপ্রেশনে ভোগে। আর কন্টিনিউয়াসলি যেহেতু একটা বাচ্চার পেছনে পুরো 24 আওয়ার্সই একটা মার দিতে হয়, তো নানা রকম কিন্তু একটা প্রবলেমে কিন্তু ভোগে, যেটা মানসিক হতেই পারে। এটা খুব কমন আজকাল, তাই না? তো এটা কিন্তু প্রথমে সবাই এটাই ভেবেছিল, কিন্তু ঘটনাটা কিন্তু এরকম না। অ্যাকচুয়ালি অনামিকা ক্লাস 8 থেকে ও যখন টিউশনে পড়তো, একটা ছেলের সঙ্গে ও ভালোবাসতো। আমি এখানে ছদ্মনামই ইউজ করছি, যদিও কৃষ্ণাও আমাকে কিন্তু নামটা প্রকাশ করেনি, আকাশ বলছি। হ্যাঁ, আকাশকে ভালোবাসতো। তো বেশ মানে দেখো সমবয়সী হলে, আমি এর আগেও ঘটনা শেয়ার করেছি, এটা সমবয়সী হয়ে গেলে কি হয় বলতো, মেয়েদের যেমন আফটার গ্রাজুয়েশন মানে যখনের ঘটনা, তখন কিন্তু মেয়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সব বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যারেজ ম্যাটেরিয়াল হিসাবেই কিন্তু বলা হয়। তুমি এখানে তোমরা মাইন্ড করবে না, কারণ এই টার্ম ম্যারেজ ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু অলরেডি জীবনের 1001 গল্পে আমার দ্বিতীয় সেকেন্ড চ্যানেলে কিন্তু তোমার এই ঘটনা নিয়ে এসছে। সত্যি মানে মেয়েদের পড়াশোনায় করানো হতো, যদি ভালো ভালো বর চাকরিওয়ালা বর পাবে, সরকারি চাকরি করবে বা ইঞ্জিনিয়ার ডক্টর, ওটার জন্য কিন্তু মেইনলি পড়াশোনা। এটা নয় যে মেয়েরা মানে চাকরি করবে, কিছু হতে পারবে, ওই রকমের জন্য কিন্তু করানো হতো না। এখন যদিও আমাদের দৃষ্টিভঙ্গি বদলেছে, এখন যেমন আমি তো ফর এক্সাম্পল আগে মেয়েকে বলি নিজের পায়ে দাঁড়াবে, বিয়ের কথা ভুলে যাও, আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, ওটা মেইন ইম্পর্টেন্ট।
কিন্তু আগে কিন্তু এরকম হতো না। আমার সঙ্গে কারা কারা সহমত কমেন্ট সেকশনে কমেন্ট করো তো। তো যাই হোক, ওইরকম ভাবে এটা তো আমি বললাম, এই যে সমবয়সী হয়ে গেলে না পসিবল হয় না। কারণ একটা ছেলে দেখো পড়াশোনা করবে, চাকরি খুঁজবে, চাকরি পাবে, তারপর তো দেখো স্টার্টিং স্যালারি তো কখনোই এত হাইফাই কেউই দেয় না, তাই না? সে তুমি যত বড় কোম্পানিতেই চলে যাও না কেন। তো যাই হোক, ওরা আফটার যখন পার্ট 1-এ পড়ে তখন ওরা দুজন মানে আস্তে আস্তে তো মেয়েটার বাড়ি থেকেও আলাপ আসা শুরু করলো যে এরকম প্রপোজাল আসছে। তো মেয়ের বাবা বলছে যে ঠিক আছে, বিয়ে ঠিক করে রাখলেও আমরা কিন্তু তোমার গ্রাজুয়েশনের আগে বিয়ে দেবো না মেয়েকে, ঠিক আছে। তো আকাশ আর অনামিকা ডিসাইড করলো যে এই রিলেশনটা কোনো মতেই হওয়ার না। এটা ওরা শুরুর থেকেই হয়তো জানতো, না হলে চট করে এরকম ডিসিশন নেওয়া কিন্তু পসিবল না, দুজনের ক্ষেত্রেই বলছি, একজন নয় কিন্তু। তো বলছে যে একটা কাজ করি, আমরা আলাদাই হয়ে যাই, কথা বলবো না। তো আকাশ নাকি মিডিলে বলেছিল ফ্রেন্ডশিপ তো রাখাই যায়। তখন অনামিকা বলেছিল যে দেখ, ফ্রেন্ডশিপ থেকে ভালোবাসা হয়, ভালোবাসার থেকে কিন্তু ফ্রেন্ডশিপ হয় না, এই ফিলিংসটা কিন্তু থেকেই যাবে। আর তুই আর আমি কোথাও না কোথাও শুরুর থেকেই জানতাম যে এই রিলেশনটা কিন্তু হওয়ার নয়। হ্যাঁ, তো আকাশ তাকে মাথা চুপ করে শুনেছে, বলছে ঠিকই বলেছিস, আমাদের মনে হয় মুভ অন করে যাওয়াটাই ভালো। তো ওরা দুজনেই কিন্তু একসঙ্গে মুভ অন করেছে, এবং কলেজে দেখা হলে হালকা খালি স্মাইল পাস করতো, কথা বলতো না। কারণ দেখো একটা ইমোশনাল বন্ডিং বা ইমোশনাল জায়গা দুজনেই কিন্তু দুজনের জন্য ফিল করতো। তো ওটার জন্য ওরা যতটুকু পারে নিজেকে সংযত করে রাখারই চেষ্টা করেছে। তো অ্যাজ ইউজুয়াল গ্রাজুয়েশন পরীক্ষা দেওয়ার পরে ওর একটা ভালো প্রপোজাল এসেছিল, এবং পরীক্ষার পরেই দেখতে আসার পর তো এক দেখায় অনামিকাকে পছন্দ ছিল, খুব ভালো চাকরি করে অ্যান্ড বর্ডার ভ্যালিতেই থাকে। হ্যাঁ, তো বরাক ভ্যালিতেই থাকে। তো কি হয়েছে, কথাবার্তা ঠিক হয়েছে, কিন্তু অনামিকা নাকি বিয়ের আগেই তোমার ছেলেকে বলেছে যে দেখো কোনো কিছু একটা রিলেশনটা যখন মানে একটা নতুন রিলেশন হতে চলেছে বিশ্বাসের ভিত্তিতে হোক। তো আমি বলবো না আমার একটা রিলেশন ছিল, কিন্তু সেই ওরকম প্রেমিক রিলেশনটা বলা ভুল হবে, কারণ আমরা দুজনেই জানতাম এই রিলেশন হবে না। সে আমার মানে ক্লাসমেটই ছিল, এবং এটা পসিবল না, আমরাও জানতাম, ও জানতো, আমিও জানতাম। এবং আমরা যখন বুঝতে পেরেছি যে এটা কোনো মতেই পসিবল না, আমরা কিন্তু ডিস্টেন্স একটা মেনটেন করে চলি। দেখা হলে হয়তো একটা স্মাইল পাস করি। তখন ওর হাজবেন্ড নাকি প্রচন্ড, সত্যি আমার ওনার রিপ্লাইটা শুনে আমি তো ওনার ফ্যান হয়ে গেছি। তো বলছে যে এরকম তো দেখো ছোটবেলার ভালোবাসা অনেকেরই থাকে, তোমরা যে একটা ম্যাচিউর ভাবে একটা স্টেপ নিয়েছো আমি রিয়েলি রেসপেক্ট করি সেটা। অ্যান্ড তুমি যদি চাও, তুমি যেরকমভাবে এখন হাসি কথা বলো, ডেফিনেটলি তুমি বলতেই পারো। আমি তোমাকে এর জন্য আরো বেশি ট্রাস্ট করি। তুমি এই কথাটা না বললেও কোনো ব্যাপার হতো না, কারণ তুমি যেমন রিলেশনের কথা বলেছো, আজ অব্দি তো তোমার ব্যাপারে কোনো কিছু আমরা তো খোঁজ খবর নিয়েছি, তোমার চারিত্রিক চরিত্রের ব্যাপারে, তোমাদের ফ্যামিলির ব্যাপারে কই কেউ তো বলেনি তোমার কোনো রিলেশন আছে। তুমি এই কথাটা হয়তো লুকিয়ে গেলেও যেতে পারতে, বাট তুমি যখন নিজের থেকে বলেছো, আমি রিয়েলি তোমাকে প্রচন্ড রেসপেক্ট করি। আর আমি জানি তুমিও কোনোদিনও বিশ্বাস ভাঙবে না আমার, আর আমিও তোমার কোনোদিনও বিশ্বাস ভাঙবো না। আর ওইরকম শৈশবের প্রেম ভালোবাসা একটু আটটু হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। তো ওইরকম ভাবেই নাকি উনি খুব মানে ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছেন। এখনো অবধি কিন্তু উনি ওনার সেই বড় মানে কি বলবো তা মানে মডার্ন একটা থিঙ্কিং চিন্তা ভাবনার পরিচয় দিয়ে চলেছেন, ঠিক আছে। তো ধুমধাম করে তো বিয়ে হলো, কিন্তু অনামিকা কিন্তু আকাশকে ইনভিটেশন পাঠায়নি, কারণ ও জানতো কোথাও না কোথাও, জানো তো তুমি মেবি হয়তো ডিস্টেন্স মেনটেন করে চলেছো, কিন্তু এই বলে না ফার্স্ট লাভ কোনোদিনও ভোলা যায় না। ও জানতো যে ওকে ওই বেশে দেখে, আর ও মানে সবাই তো দেখো আমরা জানলেও না, যখন স্বপ্ন দেখি ওকে নিয়ে, তো ওকে নিয়ে স্বপ্ন দেখি, গড়বাদার স্বপ্ন দেখি, যাকে ভালোবাসি, তাই না? তো কোথাও না কোথাও হয়তো আঘাত পাবে, তাই কিন্তু আকাশকে ও কোনো মানে ইনভিটেশনে পাঠায়নি, ঠিক আছে। গেল এই পোর্শনটা। তো আস্তে আস্তে অনামিকা ওর শ্বশুর বাড়ি থিতু হয়ে গেল। হাজবেন্ড সত্যি খুব সাপোর্টিভ, তাই ওর অতটা অসুবিধাও হয়নি। অ্যান্ড আকাশের ও যখন বাড়ি আসতো, আকাশের কিন্তু খবর নিত বন্ধু বান্ধবদের কাছে যে আকাশের খবর কি রে। তো তখন আর কি আকাশ মানে বলতো যে না, আকাশ ঠিকই আছে, মুভ অন করে গেছে, ওর তো দেখি একটা গার্লফ্রেন্ডও হয়েছে। তো অনামিকা নাকি মনে মনে খুশি হতো, কারণ এই জিনিসটা জানো তো, সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে, মানে আমার জন্য সেই নিজের জীবনটা মানে নষ্ট করে দেবে বা কাউকে নিজের লাইফে আসতে দেবে না, সেটা কিন্তু একটা খুব পাপ, একটা গিল্ট বোধ করে। কিন্তু আমি যখন দেখবো যে আমিও একজনের সঙ্গে আছি এবং ও মুভ অন করে অন্য একজনের সঙ্গে ঘর বেঁধেছে, তখন কোথাও না কোথাও সেই গিল্ট ফিলটা কিন্তু অনেকটা কমে যায়। তো আস্তে আস্তে অনামিকা বলছে না ঠিক আছে, ও বাবা ও মুভ অন করে গেছে, খুব ভালো হয়েছে, নাহলে আমি নিজে পাপ বোধ হতে থাকতো যে আমার জন্য লাইফটা ছাড়খার, ঠিক আছে। তো এরকম করতে করতে 2 বছর পর ও প্রেগনেন্ট হয় এবং প্রেগনেন্ট হওয়ার পর তোমার কি বলছিলাম,
প্রেগনেন্ট হয়, এবং প্রেগনেন্ট হওয়ার পর তো আমার মানে 5 মাসের একটা আছে, 7 মাসের একটা আছে, 9 মাসের একটা আছে। 5 মাসের পর থেকে কিন্তু আমাদের ওদিকে, ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়িতেও এটা আছে, আমার বাড়িতেও এটা আছে। 5 মাসের পরে কিন্তু কোনো মানে শক্তির মুখ, মানে দুর্গার মুখ বলো বা মা মনসার প্রসাদ খেতে পারবো না, দুর্গার মুখ দর্শন করতে পারবো না, মা কালীর মুখ দর্শন করতে পারবো না। ইনফ্যাক্ট আমরা মন্দির যাওয়াটা বন্ধ করে দেয়। কেন করে দেয় বলে 5 মাসে নাকি বাচ্চার নখ ঠোক সবকিছু হয়ে যায়। এটাই একটা, মানে আমি জানি না এটার পিছনে কি রিজন, তোমরা জানলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে। কারণ আমাকে যেরকম বলেছে আমি এরকমই করে গেছি, কোনোদিন জিজ্ঞেস করিনি কেন এটা রিজন কেন। তো যাই হোক, এটা কিন্তু আমার শ্বশুর বাড়িরও আছে। তো 5 মাসের পর থেকে ওর তো সবকিছু বন্ধ, কিন্তু জানো তো 5 মাস ক্রস করার পর 6 মাসের পর থেকে 5 মাসের একটা স্বাদ দেওয়া হয়, মানে ওটাকে পঞ্চামৃত খাওয়ানো বলে। ওটার পরে না ওর না কিছু প্রবলেম দেখা দিল। ওর কি হতো বলতো, বমি বমি কিন্তু আপ টু 6 মান্থ মধ্যেও ছিল না, ও খালি ওর ড্রাউজিনেস একটা ফিল হতো আর মাথা ঘোরাতো। বমি বমি ভাবটা কিন্তু ওর ছিল না, কিন্তু ওই যে 5 মাসের পরে 6 মাসের পর থেকে ওর একটা বমি বমি ভাব শুরু হলো। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, যখন প্রেগনেন্ট হয় অনেকে দেখবে কি প্রসাদ দেয় না, ঠাকুরের প্রসাদ, অন্ন ভোগ দিলে বা কোনো কিছু ভোগ দিলে, আচ্ছা পুয়াতি প্রসাদটা খাওয়া ভালো। কিন্তু ওকে যদি কেউ প্রসাদ এনে দিত, প্রসাদের গন্ধ যেমন ও সহ্য করতে পারতো না, ওর প্রসাদের গন্ধ শুনে ওর বমি আসতো। মানে ইনফ্যাক্ট প্রথমবার যখন ও মুখে একটু দিয়েছে না, ওর যাও খেয়েছিল সরহর করে বমি করে দিয়েছে। মানে অনেক সময় দেখবি না একটা স্মেল আমরা প্রেগনেন্সির সময় নিতে পারি না, আমরা যেমন ভাতের গন্ধটা নিতে পারতাম না, ওর নাকি প্রসাদের গন্ধও নিতে পারতো না। তখন ওর শাশুড়ি মা বলে যে এই সময় নাকি এটা হয় যে অনেক কিছু, মানে অনেকে পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না, অনেক মাছের গন্ধ সহ্য করতে পারে না, মাংসের গন্ধ সহ্য করতে পারে না। তো ও বোধহয় প্রসাদের জিনিসটা সহ্য করতে পারে না। বাট এটা কিরকম আনইউজুয়াল লাগলো না ব্যাপারটা। ঠিক আছে, তা ও না একদিন ওর হাজব্যান্ডকে রাত্রেবেলা, ও তখন 7 মাস চলছে, ওর হাজব্যান্ডকে বলছে যে জানো অনেকে আছে না, তোমার মাই বলো একটু ওই রাত বিকেলবেলা যে একটু হরির নাম সংকীর্তনের যে সিডিগুলি বা ক্যাসেটগুলি যে চালায়, হ্যাঁ, তো ওগুলি যে চলে না, আমার না মাথা ব্যথা করতে থাকে জানো, মাথা ঝিমঝিম, মনে হয় কি যে চালিয়েছে তাকে মেরে দিই। তো না ওর হাজব্যান্ড বলছে তুমি কি হয়েছে গো, বুঝতে পারছি প্রেগনেন্ট পর মুড সুইং হয়, বাট তুমি এগুলি কি বলছো, ঠাকুরের, তুমি তো নিজে ঠাকুরের এত ভক্ত। বলছে জানি না আমি, আমার কেন কি হচ্ছে, আমার না কেউ যদি ঠাকুরের কোনো জপ করে বা কেউ যদি ঠাকুরের নাম নেয় না, আমার মনে কেউকে মেরে দিই, আমার না রাগ উঠতে থাকে। তো বলছে বাবারে তোমার এইসব কি হচ্ছে গো, হ্যাঁ এটা তো ঠিক নয়। কোথায় বলে এখন এই সময় বাচ্চা যত, মানে তোমার গর্ভস্থ বাচ্চা যত ঠাকুরের নাম শুনবে, যত ভালো ভালো কথা শুনবে, তত ওর মানে ক্যারেক্টারটা বিল্ড হতে ভালো হবে, ভালো ভালো চিন্তাধারা ওর মধ্যে আসবে। তুমি এসব কি বলছো? ঠিক আছে, গেল এটা। আফটার দ্যাট কি হয়েছে, আস্তে আস্তে প্রেগনেন্সি ও মানে নর্মাল ডেলিভারি হয় নার্সিং হোমে। বাট ওই নার্সিং হোমে থাকাকালীনই যেন ওর মধ্যে এতটা একটা চেঞ্জ এসছে। আগে তো বললাম বমি বমি হতো, ঠাকুরের নাম শুনতে পারতো না। এখন কি হয়েছে বলতো, ও না এখন ভয় পাচ্ছে। ওর মনে হচ্ছে নার্সিং হোমে ওর কিন্তু পুরো প্রাইভেট একটা কেবিন ছিল, মনে হচ্ছে ওর খাটের নিচে কেউ ঢুকে গেছে। ও খালি বলছে এই যে দেওয়ালের মধ্যে দেখো কত ছায়া, দেখো ছায়া, একটা কালো ছায়া দেখো, এরকম করে দেখাতো। ওর হাজব্যান্ড যেহেতু ওর সঙ্গে থাকতো, তো 3-4 দিনই ও থেকেছে, যেহেতু বাচ্চারও কোনো প্রবলেম ছিল না। তো হসপিটালে প্রচন্ড ভয় পেত। ওর হাজবেন্ড যখন ওনার শাশুড়ি মাকে এসে বলতো যে মা জানো অনামিকা খুব ভয় পায়, তো শাশুড়ি মা বলতেন যে দেখ এই সময় অনেক সময় হসপিটালে অনেকে ভয় পায়, আর তাছাড়া বাচ্চা কাচ্চা হয়েছে তো ঠিক আছে ও আসুক, আমি মানে এই তোমার 1 মাসের পর রূপসী ব্রত হয় ওখানে, রূপসী ব্রত হওয়ার পর ওকে যা যা করার আমি করে দেবো, ঠিক আছে। তো 1 মাসে এই আতুর ঘরে থাকাকালীনও প্রচন্ড ভয় পেত, খালি বলতো খালি ছায়া দেখে, খালি ছায়া দেখে, আর বলে যে আতুর ঘরে কেউ আছে কেউ আছে। তারপর নাকি ওর শাশুড়ি মা বটি দা একটা রেখেছে, তারপর পাতিলের মধ্যে তোমার কয়লা, আগে তো রাত্রে জ্বলাতো, ওনার ঘরে 24 ঘন্টা জ্বলেছে, একটু একটু কমেছে, হ্যাঁ কিন্তু পুরোপুরি যায়নি। রূপসী বর্তর দিন ও ব্রতী হয়তো ও বর্ত করবে, যেহেতু ওর ওষুধ উঠবে। ও মানে পুজোতে যে পুরোহিত পুজো করছে বা রূপসী গাছের পুজো করতেই পারছে না, মানে সকাল থেকে কন্টিনিউয়াসলি ওর বমি, মানে বাথরুম রুম সে পুজোতে বসবে কি করে, এরকম করতে করতে মানে জিনিসটা না বাট সে বাত্তার হতে চলেছে। অ্যান্ড দেখো প্রেগনেন্সির পরে হ্যাঁ মেয়েদের চেহারা ভাঙে, কিন্তু ওর চেহারাটা না দেখে মানুষের ভয় পেতে শুরু করেছে, এরকম চেহারা হচ্ছে। তখন ওর শাশুড়ি মা বলছে যে না এটা তো খুব খারাপ হচ্ছে, বৌমাকে না আমি নিয়ে যাবো, এখন তো রূপসী ব্রত হয়ে গেছে। আর আমাদের মধ্যে একটা জিনিস আছে জানো তো, যে রূপসী ব্রত হওয়ার পরে, যেমন আমাকে কৃষ্ণা পাঠিয়েছেন, উনিও কিন্তু সেমই বললেন যে আমাদের রূপসী ব্রত হওয়ার পরে আমাদের কিন্তু একটা মন্দির দর্শন করতে যেতে হয়, একটা মন্দির দর্শন করি। ইনফ্যাক্ট আফিয়া তো ব্যাঙ্গালোরে হয়েছিল, ব্যাঙ্গালোরেতেও কিন্তু আমি মন্দির দর্শন করতে গেছিলাম, একটা গণেশ টেম্পল।
তো ওনাকে মন্দিরে নিয়ে যাবে কি, আধা রাস্তায় ও গাড়ির মধ্যে বমি করে ফেইন্ট হয়ে সে গাড়ি আর মন্দিরে না গিয়ে ডাইরেক্ট নার্সিং হোমে ঢুকে গেছে, বুঝেছো? এই হয়েছে অবস্থা। তখন শাশুড়ি বলছে যে না, এর তো মনে হচ্ছে কোনো খুব খারাপ একটা জিনিস কিছু হয়েছে বা হাওয়া টাওয়া লেগেছে, এত শরীর খারাপ তো এরকম জেনারেলি হয় না। ডক্টরকে দেখো, এটা কেন বলছি উনি এত ইয়ে করে সঠিকভাবে, যে ডক্টর টেস্ট ওয়েস্ট করে সবকিছু দেখে দিয়েছে, এভরিথিং নর্মাল, তো এটা কি করে পসিবল? তো ওনার মানে অনামিকার মায়ের সঙ্গে একদিন ওর শাশুড়ি কথা বলেছে, বিয়ান এরকম আমার মনে হচ্ছে মানে বৌমার মধ্যে হাওয়া ঠাওয়া লাগছে, কিন্তু ওরে যখনই আমি মন্দিরে নিয়ে যেতে চাই বা কোনো বাবার বাড়ি নিয়ে যেতে চাই, ওর শরীর এত খারাপ হয় বাড়ির মধ্যে পৌঁছতেই পারে না, তো এমন ভাব দেখাতে হবে বা ওকে না জানিয়ে কিন্তু এমন কিছু করতে হবে। তো তখন বৌমার মা বলেছে যে বিয়ান এরকম আমি শনিবারে তাহলে ওনাকে খবর দেবো, উনি আগে এসে আমার বাড়িতে থাকবেন, উনি আমাদের অনেক চেনা পরিচিত, মানে যেই মানে মানে গুণীন ওঝার কথা বলছেন, উনি অনেক চেনা পরিচিত, ইনফ্যাক্ট উনি নাকি কুষ্টি বাগেরা খিচুড়িও বানাতেন। তো ওনাকে আমি খবর দিয়ে রাখবো, আপনি মেয়েকে বলবেন না, আপনি বলবেন যে আমার বাড়িতে নিয়ে আসছেন। বলছে ঠিক আছে। তা মানে বিআইন বলছে যে আমার আসতে হবে নাকি ছেলে আর বৌমাকেই পাঠাবো? বলছে না আপনি আসবেন, কারণ আমরা দুজন হয়তো আমি অতটা মাথায় দেবে না, আপনি আসলে ভালো হবে। তো ওরা গেছে, ইনফ্যাক্ট শ্বশুর মশাইকেও নিয়ে নিয়েছেন। তো ওর হাজব্যান্ডই ড্রাইভ করে নিয়ে এসছে, নিয়ে আসার পর ও ঢুকে না ভদ্রলোককে দেখে না চিটপটান করে এরকম করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে আমার শরীর কিরকম করছে, আমার না কিরকম করছে, মাথা ঘোরাচ্ছে বলে ওখানে মাথা ঘুরিয়ে পুরো পড়েই গেছে। তো সঙ্গে সঙ্গে ওকে তুলে সোফার মধ্যে বসা হয়েছে, যেহেতু লিভিং রুমে ভদ্রলোক বসেছিলেন, ওকেও লিভিং রুমে নিয়ে আসা হয়েছে। ওর ফেইন্ট হওয়া অবস্থায় ও কিন্তু উনি ওনার রিচুয়ালস করা শুরু করলেন। করার পর যখন একটু মানে সেন্স এসছে, ধরো উইদিন 3-4 মিনিটস পরেই কিন্তু ওর সেন্স চলে এসছে। আসার পর বলছে যে না এরকম করে ফ্যাল করে তাকিয়ে আছে। তো ওঝাটা বলছে আচ্ছা মা বলতো, তুই কি কোনো কিছু দেখতে পাস, তুই কি কোনো ছায়া দেখতে পাস, তুই কি কোনো কিছু মেহসুস করতে পারিস? তখন বলছে যে দেখুন, আর এর আগে মানে বললো যে আমি প্রেগনেন্সির সময় বমি করেছি, প্রসাদ খেতে পারতাম না, এসব তো আছে, কিন্তু আমি যখন আমার বেবি ডেলিভার হয়ে যায় তখন থেকে, এর আগে কিন্তু হতো না, কিন্তু বেবি হওয়ার পরে দেখতাম যে একটা সবসময় একটা শ্যাডো আমার মানে ছায়া একটা আমার নার্সিংহোমের দেওয়ালে দেখতাম, মানে যে ক্যাবিনে ছিলাম আমার সবসময় মনে হতো আমার খাটের নিচে কেউ বসে আছে, বসে আমার সবসময় মনে হচ্ছে কান্না করছে, আমার যেমন কানে ফিস করে কিছু বলতে চায়। তখন উনি জিজ্ঞেস করছে আচ্ছা তুই এমন কাউকে কোনোদিনও কোনো স্বপ্নে দেখেছিস, বা তুই যে ছায়া দেখছিস, ছায়াটা পট করে তোর মাথার মধ্যে কার কথা মনে পড়তো ছায়াটাকে দেখে? ভূতের কথা, ঠাকুরের কথা, বা কোনো পার্টিকুলার মানুষের নামের কথা? তখন না ওর মুখ থেকেই বলে দিয়েছে যে আমার ক্লাসমেট একজন ছিল আকাশ, আমার শেডোটা দেখে কেন যেন মনে হচ্ছে আকাশ, কানে যে ফিস করে বললাম কথা বলতো সেটাও মনে হতো আকাশ। আকাশের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে অনামিকার বোন এবং মা বললো যে কোন আকাশ, যে তোর সঙ্গে টিউশন পড়তো? বলছে হ্যাঁ। বলছে ও তো গত 8 মাস আগে মারা গেছে। তো বলছে 8 মাস আগে মারা গেছে মানে? বলছে হ্যাঁ তোকে বলিনি, তোর ক্লাসমেট, তোর তো ভালো বন্ধু জানতাম, আর তখন তুই পোয়াতে ছিলি, প্রেগনেন্ট ছিলি তখন। হ্যাঁ মানে ওর যখন 4 মাস, হ্যাঁ 4 মাস কি 3.5-4 মাস ও প্রেগনেন্ট ছিল, তখন আকাশ মারা গেছে। এবং যেহেতু এই সময় বলে না এসব খবর জানাতে নেই, এবং মানে অনামিকা শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির দূরত্ব ধরো 2-2.5 ঘন্টার দূরত্ব, তাই ওকে কিন্তু কোনো কিছু জানানো হয়নি, হ্যাঁ অনামিকাকে কিছু জানানো হয়নি। তো বলছে ও তো মারা গেছে। তখন ওঝা বলল যে 2-2-4 মিলেই গেল, ও যে দেখছে একদমই দেখছে না। তখন ওঝা বলছে যে নিশ্চয়ই তোমার প্রতি ওর কিন্তু একটা ফিলিংস ছিল, এবং সেই ফিলিংসের জন্য হয়তো তোমার প্রতি বারবার দেখা দিচ্ছিল তোমাকে, হয়তো তুমি জানতে না কিন্তু ও তো জানতো, ওর হাজবেন্ডও জানতো, ওর হাজবেন্ড আর ও খালি মুখে চাওয়াচাওয়ি করছিল, যদিও শ্বশুর বাড়ির কেউ তো জানে না, দ্যাটস ওয়াই ও নাম প্রকাশে মানে অনিচ্ছুক, বলছে তুমি ওর নাম প্রকাশ করো না, কৃষ্ণা দাস যে পাঠিয়েছেন। হ্যাঁ শ্বশুর বাড়ির লোক কিন্তু কেউ জানতো না, ওরা মুখ চাওয়াচাওয়ি করছিল, অ্যান্ড বুঝতেই পারছিল যে ও যেটা ভাবছে সেটাই। তো তখন বলছে আকাশ কিভাবে মারা গেছে, জাস্ট এই কথাটা অনামিকার মা আর বোনকে জিজ্ঞেস করেছে। বলছে দেখ মানে আমি জানি না আকাশদা এরকম কেন হয়ে গেছিল, আগে তো খুবই ভালো ছিল, কিন্তু মানে যখন তোর বিয়ে হয়ে গেল, ও চাকরির জন্য করতে লাগলো, ও একটা মেয়ের সঙ্গে স্টিক হয়ে থাকতো না কোনোদিন, আজ একটা 2 মাস পরে দেখবি ওর আরেকটা গার্লফ্রেন্ড, এরকম করে বদলাতে থাকতো। একদিন নাকি ওই কোনো গার্লফ্রেন্ড নিয়ে ও হাইওয়ে দিয়ে কোনো ধাবাতে খেতে যাচ্ছিল, মোস্ট প্রবলি ওরা একটা ডাউট করেছে যেহেতু মেয়েটাও ছিল, এবং সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট এত মারাত্মক ভাবে হয়, স্পট ডেড, দুজনেই স্পট ডেড, ঠিক আছে, মেয়েটাও মারা যায় ছেলেটাও মারা যায়। বাট
অনামিকা কিন্তু একজনের সোল দেখতো, মানে একজনের আত্মা দেখতো, কোনো মহিলার আত্মা দেখতো না, একটা পার্টিকুলার ওই একটা শেডোই দেখতো। হ্যাঁ, তো তখন তো বুঝেই গেল। তখন যাই হোক, ওঝা নিজের নিজের রিচুয়ালস যা যা দেওয়ার উনি দিয়েছেন, দেওয়ার পর যা যা করণীয় সেটা করলেন। তারপর বোঝাই গেল। তারপর রাত্রে হাজব্যান্ড ওয়াইফ কথা বললেন যে আমি তো ভাবতেও পারিনি আকাশে এরকম অবস্থা। তো ওর হাজব্যান্ড বলছে যে তুই তোমার বন্ধুদের সঙ্গে কথা বলো তো, ও এরকম, ও কি তোমার থাকাকালীনও কি এরকম মানে মেয়েদের সঙ্গে ফ্লার্ট করতে? বলছে একদমই না, ও তো আমার সঙ্গে ছাড়া তো কার সঙ্গে কথাই বলতো না। তো ওর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, যে আকাশেরও কমন ফ্রেন্ড ছিল, ওকে যখন জিজ্ঞেস করেছে বলছে ও তো রাগে করতো রে, হয়তো তোকে বলে দিয়েছিল তোর সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে চলবে, বাট ও কিন্তু তোকে টোটালি ভুলতে পারেনি। এবং ওটার জন্যই আজ একটা মেয়ে ভাবতো, আবার এই মেয়েটাকে ভালো লাগতো, আচ্ছা ঠিক আছে আরেকটা যদি তোর মতো পায়, ও আমাকে নিজে এইসব কথা বলেছে। এবং ও হয়তো মুভ অন করার চেষ্টা করছিল, বাট ও পারছিল না, ও তোকে এতটাই ভালোবাসতো। তো যাই হোক, পরিণতিটা সত্যিই খুব খারাপ, কিন্তু ছেলেটা চেষ্টা করছিল যে এই রিলেশন থেকে বেরোনোর জন্য, বাট ইমোশনালি এতটাই অ্যাটাচ হয়ে গেছিল। কারণ দেখো, ইমোশন এমন একটা ব্যাপার না যে এটা নাপা তোলা না। আমরা ইচ্ছে করলে ইমোশনালি তোমার সঙ্গে জড়িয়ে যাবো, আবার ইচ্ছে করলে উইথড্র করে নেবো, ইটস নট পসিবল। সবার জন্য কিন্তু পসিবল নয়, কিছু কিছু মানুষের জন্য হয়তো পসিবল, সবার জন্য পসিবল নয়। তো এই ছিল একটা কৃষ্ণা দাসের পাঠানো ঘটনা। কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট কিন্তু খুব দরকার, তাড়াতাড়ি শেয়ার করো। কত মানুষ তো আছে যারা এইসব ঘটনা শুনতে ভালোবাসে, তাড়াতাড়ি শেয়ার করে নাও। আর জানো তো, প্রতি শুক্রবার এবং রবিবার এবং মঙ্গলবার 3 দিন দুপুরবেলা চলে আসে। শনিবার আমি লাইভে আসি, তো শনিবার লাইভে আসলে সানডের এপিসোড দিই না। যদি শনিবারে লাইভে না আসি তাহলে সানডের এপিসোড চলে আসে। তো লাইভেও জয়েন করো, নোটিফিকেশন তো চলে যাবে। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কিন্তু প্রেস করে রাখবে, না হলে নোটিফিকেশন যাবে না। আর খুব খুব ভালোবাসা দিতে থাকো, সবার সঙ্গে শেয়ার করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিও। এবং দ্বিতীয় চ্যানেল জীবনের 1001 গল্প, সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সেখানেও ভৌতিক ঘটনা আসে, আমার কালেক্ট করা ঘটনা। তো চলো, আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন। নমস্কার।